My dear students and dear viewers, I would like to welcome you all to my classes. This is Mohammad Monir Islam, Assistant English Teacher, Kumila Modern High School. In the pandemic situation of COVID-19, Kumila Modern High School Authority is in the effort to continue our classes activities so that our students are benefited. As a part of this, with the supervision of our Honorable Headmaster Mr. A.K.M. Akhtar Hussain sir, we are trying our level best to continue our classes virtually. You will find our classes available in our YouTube channel. Today, I am going to discuss on a very important topic for class 9 and 10, namely completing sentence. You know, you are given an incomplete sentence. You have to complete it and make a meaningful sentence. For your better understanding, I would like to continue my classes in Bangla. Okay, dear students, look at the board. You will be given a part of sentence like this one. Can you see it? I think you can see it. The boy is so poor that. So there are some roles indicator. আমরা যদি সেই রোলস ইন্ডিকেটরগুলো দেখি তাহলে আমরা বুঝতে পারবো কীভাবে সেন্টেন্সটা কমপ্লিট করে। প্রথম সেন্টেন্সটা এখানে যদি লক্ষ্য করি আমরা দেখি একটা অ্যাডজেক্টিভের পূর্বে সু রয়েছে, তারপর দ্যাট রয়েছে। সু অ্যাডজেক্টিভ দ্যাট এই অংশটা দেখে কিন্তু আমরা কীভাবে এটা পূরণ করতে হবে বা কীভাবে কমপ্লিট করতে হবে সেইটা আমরা একটা ক্লু পেয়ে যাই। যে সকল সেন্টেন্সে অর্থাৎ যে সকল ইনকমপ্লিট সেন্টেন্সে সু অ্যাডজেক্টিভ দ্যাট থাকবে, পরবর্তী অংশটা অনেক রকমই করা যায়, তবে কমন একটা নিয়ম হচ্ছে পরবর্তী যেটা হচ্ছে একটা সাবজেক্ট বসবে, তারপর টেন্স অনুযায়ী ক্যান নট অথবা কুড নট, তারপর V1, তারপর হচ্ছে একটা এক্সটেনশন অর্থাৎ অর্থটা মিনিংফুল হওয়ার জন্য যে একটা এক্সটেনশন লাগবে সেই অংশটা পূরণ করে আমি বাক্যটা কমপ্লিট করতে পারি। তাহলে এই যে এখানে সাব দেওয়া আছে দি বয় ইজ সো পুর দ্যাট, এটা কমপ্লিট করার জন্য আমাকে কী করতে হবে? প্রথমে আমি সাবজেক্ট আনবো। সাবজেক্ট আমি মন থেকেও নিতে পারি, আবার এখানে যেই একটা সাবজেক্ট দেওয়া থাকবে তার প্রনাউন ফর্মটা আমি ব্যবহার করতে পারি। ওকে, আমি যদি এখানে প্রদত্ত সেন্টেন্সটার যে প্রনাউন সাবজেক্টটা দেওয়া আছে তার প্রনাউন যদি ব্যবহার করি তাহলে এটার প্রনাউন হচ্ছে হি, তারপর ক্যান নট অথবা কুড নট, অর্থাৎ এই দ্যাটের পূর্ববর্তী ক্লজটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা ক্যান নট ব্যবহার করব, আর দ্যাটের পূর্ববর্তী ক্লজটা যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা কুড নট ব্যবহার করব। তাহলে ইজ এটা হচ্ছে টেন্স ইন্ডিকেটর, অর্থাৎ এটা দেখে আমরা বলতে পারি হি ক্যান নট, সো দ্যাট হি ক্যান নট। তারপর অর্থসঙ্গতিপূর্ণ একটা ভার্ব আনবো, যেমন গরিব হলে সাধারণত কী করতে পারে না, সে পর্যাপ্ত অনেক কিছু কিনতে পারে না। হি ক্যান নট আমরা বাই এ শার্ট। তাহলে আমরা যদি এই রুলসটা যদি আমরা ফলো করি তাহলে আমরা এই অংশটা পেয়ে যাই। তাহলে এখন দেখা তো পুরো সেন্টেন্সটা কী হবে? দ্য বয় ইজ সো পোর that he can't buy a shirt. তাহলে এখন একটা অর্থপূর্ণ বাক্য হয়েছে। রোলসটা কী হচ্ছে? তাহলে যেই সেন্টেন্সগুলোতে আমরা সু অ্যাডজেক্টিভ এবং দ্যাট থাকবো, পরবর্তী একটা ক্লজ তৈরি করতে হলে সাবজেক্ট প্লাস ক্যান নট প্লাস অথবা কুড নট প্লাস V1, দ্যাট ইজ ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অর্থ সঙ্গতিপূর্ণ একটা এক্সটেনশন আমরা নিয়ে আসব। তাহলে আশা করি তোমরা এই নিয়মটা বুঝতে পেরেছ। আর যদি ধরো আরেকটা কথা, এখানে যদি ইজের পরিবর্তে ওয়াজ হইতো তাহলে আমরা কী লিখতাম? The boy was so poor that he
তখন হয়ে যেত এটা কুড নট বাই এ শার্ট। ওকে, তুমি এরকম আরেকটা সেন্টেন্স আমরা লক্ষ্য করি, যেমন ইংলিশ ইজ সো ডিফিকাল্ট, ইংলিশ ইজ সো ডিফিকাল্ট দ্যাট দেওয়া হলো। তাহলে আমরা পূর্ববর্তী রোলস ইন্ডিকেটরে আমরা পাচ্ছি অ্যাডজেক্টিভের পূর্বে সু এবং অ্যাডজেক্টিভের পরে দ্যাট রয়েছে। তাহলে আমরা এই রোলসটা ফলো করেই আমরা কমপ্লিট করব। তাহলে তার প্রথমে বলছিলাম এই ইনকমপ্লিট সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমাকে আনতে হবে সাবজেক্ট। এখানে পূর্ববর্তী সেন্টেন্সে দি বয়ের জন্য আমরা এনেছি হি। এখন ইংলিশ তো আর ব্যক্তি না, তার জন্য আমরা একটা ভাষা যেহেতু তার প্রণাম হচ্ছে ইট। লক্ষ্য করো এখানে যে সাবজেক্টটা প্রাণীবাচক, অর্থাৎ পরবর্তী যে ভার্বটা আনছি সে কাজটা সম্পাদন করতে পারে, কিন্তু ইট সে কাজটা একটা ভার্ব যদি আনি এই কাজটা সে কমপ্লিট করতে পারে, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। তখন হবে কি ইট ক্যান্ট বি, কারণ আমরা জানি প্যাসিভ ভয়েসের পরে বি বসে, ইট ক্যান নট বি। প্যাসিভ ভয়েসে মডেল ভার্বের পরে বি বসবে, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ইট ক্যান নট বি আন্ডারস্টুড। এখানে আমি ইটের পরিবর্তে ওকে যে ইট দিয়ে দিতে হবে তা না, আমি যদি এখানে আনি দ্যাটের পরে সাবজেক্ট হিসেবে জানি হি, কোনো সমস্যা নেই, অথবা আই, তাও কোনো সমস্যা নেই। নিয়ম অনুযায়ী পরবর্তী সাবজেক্ট যেটি আনি অর্থসঙ্গতিপূর্ণ একটা বাক্য করার জন্য ক্যান নট অথবা কুড নট। তাহলে হি ক্যান নট অথবা আই ক্যান নট, এটা যেহেতু অ্যাক্টিভ ফর্ম, এই কর্তারা যেহেতু কাজ করার ক্ষমতা রয়েছে, আমি এটা অ্যাক্টিভ ফর্মে দিতে পারি, আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট। তাহলে নিশ্চয়ই তোমরা লক্ষ্য করছো যে সকল সেন্টেন্সে সু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট দেওয়া থাকবে সেই সেন্টেন্সগুলোকে কিভাবে কমপ্লিট করতে হয় আমাকে মনে রাখতে হবে। এই রোলসটা, এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তো তোমাদেরকে আমি একটু সময় দিচ্ছি, তোমরা এটার যদি নোট নেওয়ার প্রয়োজন হয় তাহলে এই স্ট্রাকচারটার নোটটা তোমরা নিতে পারো। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকটা এখন আমি আরেকটা নিয়ম নিয়ে আলোচনা করছি। ওইখানে রোলস ইন্ডিকেটর ছিল সু অ্যাডজেক্টিভ দ্যাট, এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভের পূর্বে টু থাকবে, টি ডাবল টু যদি থাকে এটা হচ্ছে রোলস ইন্ডিকেটর। এটাই আমাকে একটা নির্দেশনা দেবে আমি বাক্যটা কীভাবে কমপ্লিট করব। তাহলে যে সকল ইনকমপ্লিট সেন্টেন্সে অ্যাডজেক্টিভের পূর্বে টু থাকে, পরবর্তী এই সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা একটা ইনফিনিটিভ ক্লজ ব্যবহার করতে পারি। ইনফিনিটিভ ক্লজ বলতে কি বোঝায়, যে টু এর পর ভার্বের বেস ফর্ম বসবে, তারপর অর্থসঙ্গতপূর্ণ যে কোনো একটা এক্সটেনশন আমরা নিয়ে আসবো। হি ইজ টু উইক টু ওয়াক। তাহলে আমার অতিরিক্ত অংশটা কি আনছি, দ্যাট ইজ হচ্ছে ইনফিনিটিভ ক্লজ। একটা ইনফিনিটিভ ক্লজ ব্যবহার করে কিন্তু আমরা এই টু প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত বাক্যটা কমপ্লিট করতে পারি। তোমরা এই নোটটাও লিখে নিতে পারো। ওকে, 3 নম্বর আরেকটা রুলস দেখো, এখানে আমি আলোচনা করব আরেকটা রুলস নিয়ে। হি প্রিটেন্ডস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। এই সেন্টেন্সটাতে রোলস ইন্ডিকেটর হচ্ছে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে আমরা প্রতিটা বাক্যই লক্ষ্য করছি যে কখনো না, প্রত্যেকটা বাক্যে কোনো না কোনো একটা ওয়ার্ড রয়েছে, যেই ওয়ার্ডটা দেখে আমরা নিশ্চিত হতে পারি বা আমরা অনুমান করতে পারি এই স্ট্রাকচারে বাক্যটা কমপ্লিট করতে হবে। যদি বাক্যর মধ্যে দুইটা ক্লজের মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকে, তাহলে বাক্যটা কমপ্লিট করার জন্য যে একটা স্ট্রাকচার আমরা ফলো করব, সেই স্ট্রাকচারটা হচ্ছে, যদি অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পূর্ববর্তী অংশটা প্রেজেন্ট ফর্ম হয়, অর্থাৎ এখানে ভার্বটা যদি V1 হয়, তাহলে পরবর্তী বাক্যটা হবে একটা
পাস্ট ইনডিফিনিট ক্লজ, একটা পাস্ট ইনডিফিনিট ক্লজ সবসময় এটা সাবজেক্টের পরে ভার্বের অর্থাৎ স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্বের 2 নং প্লাস এক্সটেনশন অর্থ সঙ্গতিপূর্ণ এরকম একটা এখানে ভার্বের 2 নং দ্বারা কমপ্লিট করতে হবে। তাহলে যেহেতু এটা বাক্যের ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা বাক্যটা কমপ্লিট করতে পারি কিভাবে? হি প্রিটেন্ডস অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যাই থাকুক না কেন, সাবজেক্ট এই হিটে আনলাম, তারপর বি টু নিউ, তারপর অর্থ কমপ্লিট করার জন্য এভরিথিং কথাটা আমি আনলাম। তাহলে এখানে দেখা যাচ্ছে কি সাবজেক্টের পর এখানে ভি টু ফর্ম ব্যবহার হয়েছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো কখন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে কীভাবে কমপ্লিট করতে হবে। সাবজেক্টের পরে ভার্বটার সবসময় ভি টু, অথবা আমি যদি নিউ ভার্ব ছাড়া অন্য একটা ভার্ব যদি ব্যবহার করি, সাবজেক্ট ভার্বটা যদি আমরা বিবার ব্যবহার করি, সর্বদা একটা বিশেষ রুলস রয়েছে, যখন অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পরে আমরা বিবার ব্যবহার করি, এটা সর্বদাই সাবজেক্ট যাই হোক না কেন ওয়ার ব্যবহার করতে হবে। তাহলে হি ওয়ার এ পোয়েট, সেই রুম ভান করলো যেন একজন কবি, অথবা সে একজন কবির মতো ভান করলো। আমি বিবার ব্যবহার করলো, এখানে কিন্তু বি টু ব্যবহার করা হয়েছে। তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভি টু প্লাস এক্সটেনশন। ওকে, যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে ভি টু হবে। এখন এটা যদি হি প্রিটেন্ডেড হতো, আচ্ছা আমি অন্য একটা বার ব্যবহার করি, হি অ্যাক্টেড, প্রিটেন্ডের জায়গায় অ্যাক্টেড ব্যবহার করলাম, এখানে হচ্ছে ভি টু। যদি এরপরে অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যাই থাকুক, যে তাহলে আমরা লক্ষ্য করলাম অ্যাজ দো অথবা অ্যাজ দোর পূর্বে এখানে ভার্বটা রয়েছে অ্যাক্টেড। তাহলে অ্যাক্টেড যেহেতু রয়েছে পাস্ট টেন্স, পরবর্তী ক্লজটা হবে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন এই আকারের, অর্থাৎ পরবর্তী ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের। তাহলে হি অ্যাক্টেড অ্যাজ দো সাবজেক্ট হিসেবে যদি আমি এনে একই হি, সাথে নিয়ম অনুযায়ী আসবে হ্যাড, তাহলে হি হ্যাড। নো ভার্বটা যদি ব্যবহার করি নোন, এটা পাস্ট পার্টিসিপল, হি হ্যাড নোন। এক্সটেনশন হিসেবে আমরা ব্যবহার করলাম এভরিথিং। তাহলে দেখো দুইটার মধ্যে পার্থক্যটা কি, যখন অ্যাজ ইফ অথবা অ্যাজ দোর পূর্বে ভি ওয়ান থাকে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে পরবর্তী ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট ক্লজ। আর অ্যাজ দো অথবা অ্যাজ ইফের আগে যদি ভি টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে তার পরবর্তী ক্লজটা হবে পাস্ট পারফেক্ট টেন্সের। আশা করি এ পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছ। তারপর যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, তাহলে প্রত্যেকের কাছে আমার স্টুডেন্ট যারা আমাদের মডার্ন স্কুলের স্টুডেন্ট, তাদের কাছে আমার নাম্বার রয়েছে, আমাকে ব্যক্তিগতভাবে আমার সেলফোনে যোগাযোগ করতে পারো। ওকে, তাহলে এগুলো লেখার জন্য আমি তোমাদেরকে কিছুটা সময় দিচ্ছি। ওকে, আমি পরবর্তী রুলসে চলে যাচ্ছি। পরবর্তী রুলসটা হচ্ছে ইফ যুক্ত ক্লজ। তাহলে দেখি তো নিশ্চয়ই বুঝতে পারছো, ইফ থাকলে এটাকে বলা হয় কন্ডিশনাল শর্ত। ইফ অর্থ হচ্ছে যদি। ইফ ইউ ওয়ার্ক হার্ড একটা বাক্য, আরেকটা বাক্য দিলাম ইফ শি হেল্পড মি, এটা আরেকটা ইফযুক্ত ক্লজ। আবার দিলাম if she had invited me। শিক্ষার্থীরা তোমরা দেখো প্রত্যেকটা বা ক্লজের শুরু ইফ দ্বারা হয়েছে।
পার্থক্যটা কোথায়? এখানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম V1 ফর্ম, ইফ যুক্ত সেন্টেন্স সাবজেক্টের উপরে এখানে হচ্ছে V2 ফর্ম, এখানে হচ্ছে হ্যাড প্লাস V3 ফর্ম, হ্যাড প্লাস V3 ফর্ম। তাহলে প্রত্যেকটা এখানে যদি ইফ যুক্ত ক্লজটাতে প্রেজেন্ট ফর্ম হয় তাহলে এটা হবে ফার্স্ট কন্ডিশন, যদি ইফ যুক্ত ক্লজটা পাস্ট ইনডিফিনিট এটা হবে সেকেন্ড কন্ডিশন, আর ইফ যুক্ত ক্লজটাতে যদি হেড থাকে এটা হবে থার্ড কন্ডিশন। যদি কন্ডিশনের উপরে আরেকটা ক্লাস নেওয়া যায়, কিন্তু আজকে আমি যেহেতু কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করছি তাই কন্ডিশনের উপর ততটা ব্যাপকভাবে আমি আলোচনা করছি না। তো জাস্ট কমপ্লিটিং সেন্টেন্সের জন্য যতটুকু আমাকে বলার আমি অতটুকুই বলছি। অর্থাৎ এখানে টেন্স ইন্ডিকেটর, রোলস ইন্ডিকেটর হচ্ছে ইফ, যদি বাক্যটাতে ইফ থাকে এবং এটা যদি V1 ফর্ম অর্থাৎ যদি ফার্স্ট কন্ডিশন হয় তাহলে আমরা এটা কমপ্লিট করার জন্য পরবর্তী ক্লজটা দুই ধরনের ক্লজ দিয়ে আমরা কমপ্লিট করতে পারি। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটের ক্লজ অথবা ফিউচার ইনডিফিনিটের ক্লজ। আমি আবারও বলছি, প্রথমটা হচ্ছে পরবর্তী ক্লজটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিটও ব্যবহার করতে পারি অথবা ফিউচার ইনডিফিনিটও ব্যবহার করতে পারি। তাহলে রোলসটা দাঁড়াবে দুইটা, সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ইনডিফিনিটে ক্যান অথবা মে, এইভাবে অর্থগুলো একটু সুন্দর হয়। তারপর হচ্ছে V1, তারপর হচ্ছে এক্সটেনশন অথবা সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপর V1, তারপর হচ্ছে এক্সটেনশন। এই দুই ধরনের যে কোনো এক ধরনের ক্লজ আমরা ব্যবহার করতে পারি। তাহলে দেখো এটার অর্থ কি? ইফ ইউ ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম করো, তাহলে আমরা যদি সাবজেক্ট হিসেবে আনি ইউ, তারপর ক্যান অথবা মে যে কোনো একটা আনলাম, এটার বেস ফর্ম হচ্ছে ভার্বের ওয়ান ফর্ম হচ্ছে শাইন, ইউ ক্যান শাইন ইন লাইফ, এটা হচ্ছে এক্সটেনশন। অথবা আমি দ্বিতীয় রোজ নিচের নিয়মটা দ্বারা যদি করি তাহলে আমরা কি লিখতে পারি? ইউ শ্যাল, ইউর সাথে আমরা জানি উইল বসে, ইউ উইল শাইন ইন লাইফ। তাহলে আমরা প্রথমটা দিয়েও কমপ্লিট করতে পারি এবং দ্বিতীয়টা দ্বারাও কমপ্লিট করতে পারি, দুইটাই। তাহলে দেখো তো অর্থটা কী হলো? ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান শাইন ইন লাইফ, তুমি যদি কঠোর পরিশ্রম করো তুমি সফল হতে পারো। ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল শাইন ইন লাইফ, যদি তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফল হবে। দুটোই অর্থই কিন্তু এখানে গ্রহণযোগ্য। অতএব আমরা বুঝতে পারি যদি ফার্স্ট কন্ডিশন হয় অর্থাৎ পূর্ববর্তী ইফযুক্ত ক্লজের ভার্বটা যদি V1 হয়, পরবর্তী ভার্বের ফর্মটা হচ্ছে ক্যান প্লাস সাইন অথবা উইল প্লাস সাইন। কখনো কোনো দেখা যাচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সটা গ্যাপ থাকে, আমার এই ফলাফলটা দেওয়া থাকে, তাহলে ফলাফলটা দেখেও কিন্তু আমরা এইভাবে কন্ডিশনাল সেন্টেন্সগুলো নির্ণয় করতে পারি। তাহলে এটা নিশ্চয়ই লিখেছ তোমরা পরীক্ষার মধ্যে, শুধু বোঝার জন্য তোমরা শুধু এই দুইটা রোলস লিখে রাখবা। এই দুইটা রোল স্ট্রাকচারটা যদি লিখে রাখো তাহলে কিন্তু তোমরা এই বাক্যটা কমপ্লিট করতে পারবা। দ্বিতীয় সেন্টেন্সটা দেখো, ইফ শি হেল্পড মি, এখানে যেহেতু হেল্প ভার্বের পাস্ট ফর্ম রয়েছে তাই এটা নিঃসন্দেহে পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটের এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলে কমপ্লিট করার জন্য যে স্ট্রাকচারটা আমরা ফলো করব সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস উড, তারপর হচ্ছে অথবা কুড, তারপর হচ্ছে V1, কারণ উড কুড যে কোনো মডেল ভার্বের পরে সর্বদা V1 হয় বা তার ভার্বের বেস ফর্ম হয়। সাবজেক্ট প্লাস উড অথবা V1 প্লাস এক্সটেনশন, এই স্ট্রাকচারটা ফলো করে আমরা বাক্যটা কমপ্লিট করতে পারি। তাহলে দেখো, ইফ শি হেল্প মি, যদি এটার অর্থ হচ্ছে যদি সে আমাকে সাহায্য করতো, তাহলে সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট হিসাবে আনলাম আই, মডেল ভার্ব হিসেবে আনলাম উড, ভার্বের আনলাম বেস ফর্ম হেল্প, তারপর এক্সটেনশন হিসেবে হিম নাও। তাহলে অর্থটা কী হলো? ইফ শি হেল্পড মি, আমাকে যদি সে সাহায্য করতো,
আমি তাকে সাহায্য করতাম। অর্থাৎ তখন যদি সে আমাকে সাহায্য করতো আমিও তখন আই উড হ্যাভ হেল্প হিম, আমি তো সরি নাও হবে না, আই উড হেল্প হিম, আমি তাকে সাহায্য করতাম। মোট কথা তাহলে মূল রোলটা হচ্ছে এখানে যদি সেকেন্ড। ওকে স্টুডেন্ট, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আজকে আমি যতটুকু আলোচনা করেছি, যে যে নিয়মগুলো আলোচনা করেছি, এই নিয়মগুলো তোমরা বাসায় দেখবে। প্রত্যেকের কাছেই বই আছে, প্রত্যেকটা নিয়ম থেকে 4টা করে যদি করো, 5টা নিয়মে 20টা সেন্টেন্স করা হবে। তাহলে আমি যেই নিয়মগুলো বা রুলসগুলো আলোচনা করেছি সেগুলো সম্পর্কে তোমাদের ধারণাটা আরও সুস্পষ্ট হবে। এবং আশা করি আগামী ক্লাসে আমি তোমাদের সাথে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, গড়ে থাকো। লকডাউন সিচুয়েশনের পুরোপুরি সদ্ব্যবহার করবে। আমরা যে ক্লাসগুলো ইউটিউবে দিচ্ছি সেই ক্লাসগুলো যথারীতি করবে। ধন্যবাদ সকলকে।